অক্সফোর্ড কাণ্ডের পর থেকেই বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই হুমকি হুঁশিয়ারি স্রোত বয়ে যাচ্ছে। সৃজন সেলিমকে পেলে ছাড়বেন না, এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুঁশিয়ারি দিল তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স। পাল্টা পোস্টে জবাব দিয়েছে এসএফআইও। দেখুন। Jadavpur University, what have you done? If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong. অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন এসএফআই ইউকে শাখার বিক্ষোভ ঘিরে তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। এবার তা নিয়ে শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া যুদ্ধ। একদিকে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বা ফ্যামের তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, কুকুর বিড়াল মারবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়বেন না। বার্তা এই কারণেই দেওয়া হয়েছে কারণ কুকুর বিড়াল লয়াল, কুকুর বিড়াল তাও পোষ মানে, কিন্তু সুজন সেলিম এরা এতটাই দেশের দ্রোহের মতো কাজ করেছে। লন্ডনে গিয়ে অক্সফোর্ডে গিয়ে এসএফআইকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নক্কারজনকভাবে তারা আক্রমণ করেছে। এটা আমাদের দেশের লজ্জা। আবার এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পোস্টে লিখেছেন, আমরা তো এমনিতে শান্তই, যেচে অশান্তি পাকানোর ব্যাপার নেই, তবে কেউ অশান্তি পাকাতে এলে তাদের শান্তিতে ফিরতে দিও না। প্রশ্নটার মধ্যে দিয়ে যদি বিদ্বেষ ছড়িয়ে দেন, সেই বিদ্বেষকে কেন গ্রহণ করতে হবে? একটা ক্রিটিসিজম করার তো একটা তালিকা আছে। লন্ডনের মাটিতে যারা অক্সফোর্ডে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এসএফআই যে ভাষায় কথাবার্তা বলেছে, যে ব্যবহার, তাদের অঙ্গভঙ্গি, এ অসভ্যতার পরিচয়। সিপিএমের আজ কিছু নেই। বেসিক্যালি সিপিএম এসএফআই হচ্ছে অসভ্য বর্বরের দল। তো যারা অধিনায়ক অথবা মহানায়কের খোঁজ রাখে, তারা ছাত্রদের তো বা যুবকদের তো বা সাধারণ মানুষকে তো কুকুর ছাগল বলেই মনে করবে। এটাই ওদের কাজ, ওদের করতে দিন। কে কোথায় কি লিখেছে, কার নামে, আমার নামে না সেলিমের নামে, আই ডোন্ট মাইন্ড, কাউন্টই করছে না। অসম্ভব কিছু লোক আছে, ওইসব লিখলে হয়তো দলের মধ্যে কারোর দাম ঠাম বাড়তে পারে, তার প্রচেষ্টা বলে আমি মনে করি। প্রশাসনের কড়া হাতে দেখা উচিত। লন্ডনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এসএফআই বিক্ষোভ দেখানোর পর থেকেই হুমকি হুঁশিয়ারির লড়াই শুরু হয়েছিল। শনিবার কোচবিহার ইভিনিং কলেজ এবং দিনহাটা কলেজের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ, আর সেখান থেকেই সিপিএম এবং এসএফআইকে হুমকি দেওয়া হয়। যখন একদম কেলাতে শুরু করব, তখন তারা আর দিনহাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল ছাত্র পরিষদের হুমকির পাল্টা এসএফআই এর মুখেও শোনা যায় হুঁশিয়ারি। আর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। হুঁশিয়ারির পর সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে আক্রমণ শোনাতে শুরু করেছে সিপিএম এর ছাত্র সংগঠন। পাল্টা পোস্ট করে সুর চড়িয়েছে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। রামের পুটকি বামে মিলে একটা রামবাম জোট হয়েছে, এই হচ্ছে ব্যাপার। ওরা যদি চমচম সন্দেশ নিয়ে প্রস্তুত থাকে, এই ওদেরকেও একটু সাবধান করে দিই আপনাদের মাধ্যমে, যে এই হলুদ আগুনের সাথে যেন ওরা পাঙ্গানা নিতে আসে, তাহলে সেটা কিন্তু এই আগুনের তেজ ওদের দিকেও ধেয়ে যাবে। এদিকে শনিবারের হুঁশিয়ারি পর রবিবারই দিনহাটায় এসএফআই এর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিদেবী জৈন উচ্চ বিদ্যালয়ে এসএফআই এর ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে সন্ধে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসে এসএফআই ডিওয়াইএফআই। অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি এই পর্বে শুরুতেই মণিশঙ্করদার কাছে আসবো। মণিশঙ্কর তো ফ্যামের পোস্টটা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি বলছি, এটা লঘু পাপে গুরুদণ্ড কি? এতটা কি দরকার ছিল? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ অতি উৎসাহ হয়ে একটা দলকে যদি সে উপরের দিকে নিয়ে যেতে গিয়ে কোনোতে এজেন্ডা নেয়, তারপরে ভোট আসছে, বলছি এটা তো কোনো অন্যায়ের তো কিছু নেই। আমি বলছি কোনো ধর্মকে আঘাত করা, যে বিজেপি যে ইন্ট্রোডিউস করেছে, কারো ধর্মকে আঘাত করে কিছু করছে, এরকম তো ব্যাপারটা নয়। একটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। এই পোস্টের মাধ্যমে দলকে উপরে না, আমি বলছি নিজের দলের মধ্যেই সেটা হচ্ছে। মানে আমি যদি কোনো ক্ষতি হয় দলের হবে, যদি কোনো ক্ষতি না হয় সেটা দলেরই উপকার হবে। আমি বলছি অন্য কোনো দলকে হিট করা, অন্য কোনো পার্টিকে আঘাত করে কিছু করা, সেটা তো হচ্ছে না। মানে সুজন সেলিম এরা কোন পার্টি? না, এটা কোনো আঘাত করা বলে আমি মনে করি না। যেভাবে এসএফআই বা সিপিএম এর কথাবার্তাগুলো যেগুলো আমরা দেখেছি, আগেও দেখেছি, এখনো দেখছি, যারা মনে করবে যে কোনোদিন এখানে আসতে পারবো না, সেটা জেনেও এত ফাইট করে যায়, এত চিৎকার করে যায়, সেই রকম লোক তাদের কিছু বলার আছে বলে আমি মনে করি না। মানে তারা যে কর্মকাণ্ডগুলো করে গেছে অতীতে, ফলে আমি মনে করি যেটা বলছেন ফেমের ব্যাপারটা, সেটা হচ্ছে উইদিন তৃণমূল কংগ্রেস পার্টি। যদি কোনো ক্ষতি হয়ে থাকে এই জন্য তৃণমূলেরই হবে, লাভ হলে তৃণমূলেরই হবে। চয়নদা,
দেখুন, খুব পরিষ্কার কথা যে এই ধরনের যারা পোস্ট করেন বা সোশ্যাল মিডিয়াতে ধরনের প্রচার চালান তারা তাদের নিজেদের রুচির পরিচয় দেন, এগুলো খুব বেশি গুরুত্ব দেওয়ার নেই। তবে দেখুন, এখন ছেলেমেয়েরা ভালো হয়ে গেছে আমাদের সংগঠনের, এগুলো আমাদের সময় হলে আমরা কিভাবে বুঝতাম সেগুলো পরের প্রসঙ্গ, ও নিয়ে আমি তাহলে আপনারা খারাপ ছিলেন বলছেন? আমি খারাপ ছিলাম, প্রচন্ড স্বীকার খারাপ করে নিলেন। কলেজে আপনি এখন ভালো হয়েছে, এটা ঠিক বলেছে। খোঁজ নিন, আমাকে যখন এখন আর আসার কোনো দেখেন, chance নেই, তখন তখন আমি ভালো একদম ভালো হয়েছে। ছেলে ছিলাম না। ঠিক আছে, ছেড়ে দিন ওসব। আমার খুব পরিষ্কার কথা, এই ধরনের সংস্কৃতি সঠিক নয়। মুখ্যমন্ত্রীকে যারা প্রশ্ন করেছেন ছাত্র সংগঠনের পক্ষ থেকে, তারা প্রশ্ন করেছেন উত্তরের আশায়। মুখ্যমন্ত্রী কিভাবে সেটা হ্যান্ডেল করেছেন সেটা সবাই দেখেছেন। আমার খুব স্পষ্ট কথা, অক্সফোর্ডের মতো ইনস্টিটিউশনে, কেন এখানে মহানন্দা আছে, সমস্ত ইন্টারন্যাশনাল যারা কলেজগুলো, সেখানে কিন্তু যারা গেস্ট লেকচারার হন বা লেকচারার থাকেন তাদেরকে প্রশ্নোত্তরের মুখোমুখি হতেই হয়। হ্যাঁ, তারা করেন, সেটা তাদের সেখানে কালচার। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন ওই পর্বটাকে ছোট করে দেওয়া হয়েছিল, একমাত্র সঞ্চালক ছাড়া অফিসারি কেউ প্রশ্ন করেননি সেদিন। কিন্তু যারা প্রশ্ন করেছেন তারা কোনো অপরাধ করেননি। সেখানে যদি এনাদের মনে হয় প্রশ্ন করাটাই অন্যায়, তাহলে তো সেই সংস্কৃতি একটু ডিফার করছি, এই যে আপনি কথা বলছেন, এই কথা বলার মাঝে যদি আমি চিৎকার করি এটাকে আপনি অসভ্যতা বলবেন কি বলবেন না? মুশকিল প্রশ্ন একটা সময় থাকে, একজন বক্তৃতা দিচ্ছে, সেই বক্তৃতার মাঝে একটা ভ্যান্ডালিজম তৈরি করে কি বার্তা দিতে চায়, মানে প্রশ্ন নেই, প্রশ্ন কি প্রশ্ন করবেন আপনি, আপনি কি প্রশ্ন করতে, আপনি কোন না, আমি উত্তর দিচ্ছি। কি প্রশ্ন করেছিল এসএফআই লোক? আরজিকর নিয়ে প্রশ্ন করেছিল, আরজিকর নিয়ে আপনারা যখন তাদেরকে অ্যারেস্ট করেছিল, আপনার মীনাক্ষী তাদেরকে মারা দিয়েছিল কোর্ট থেকে বেরিয়ে, কিসের প্রশ্ন করেছে? প্রশ্ন করার একটা সময় থাকে, আপনার মনে করবেন সবকিছুর একটা সময় থাকে, খান কার পাত্র এইগুলো মেনে করতে হয়। এটা একসময় আপনাদের কিছুটা ছিল, কিন্তু এখন কিচ্ছু নেই। মানুষ বুঝে গেছে যে আপনারা কতটা অধৈর্য, কতটা একটা মুখ্যমন্ত্রী তিনি বক্তৃতা দিচ্ছেন, তিনি বক্তৃতা দেওয়ার পরে তিনি প্রশ্ন করতে পারতেন, কিন্তু তিনি বক্তৃতা না দিতে পারেন, মানুষের জনগণের প্রভাব পড়বে। একদম মহানন্দাদির ব্যাখ্যাটা একটু শুনে নিন। একদম মহানন্দাদির ব্যাখ্যাটা শুনে নিন। পোস্ট পাল্টা পোস্ট, আক্রমণ পাল্টা আক্রমণ। মহানন্দাদি, মানে সেটা কি কেলগ? হ্যাঁ, একদম কেলগ। তো হ্যাঁ, আমার বক্তব্য নিশ্চয়ই প্রশ্ন করার অধিকার সবার আছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, এবং তিনি কেন, পৃথিবীর যে কোনো জননায়ক নেতা তারা গেলে অনেক সময় আমরা দেখেছি এই ধরনের জিনিস হয়, প্ল্যাকার্ড দেখানো হয় বা কোয়েশ্চেন করা হয়, সেটা কোনো দোষের কিছু নয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে উত্তর দিয়েছেন, এটাও আমরা দেখেছি। কিন্তু যেটা আমার বক্তব্য, যে ইস্যুগুলো বিদেশের প্ল্যাটফর্মে চলে আসছে সেগুলো বাংলার গৌরবকে খুব একটা বাড়াচ্ছে না। অর্থাৎ সেটা আরজিকর হোক বা সন্দেশখালি হোক, এই জিনিসগুলো বাংলাকে গৌরবান্বিত করছে না। কোথায় আমরা কন্যাশ্রী নিয়ে গর্ববোধ করব, যেটা পৃথিবীর নানা জায়গায় আলোচিত হয়েছে, পুরস্কৃত হয়েছে, আমরা এই ধরনের বাংলাকে দেখতে চাই, যেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে উনি কথা বলছেন, সেখানে কন্যাশ্রী অবশ্যই একটা খুব গর্বের ব্যাপার। কিন্তু তার সঙ্গে যদি এই সন্দেশখালি ইস্যু বা আরজিকরের মতো ইস্যু চলে আসে, বা কেন শিল্পায়ন হচ্ছে না বাংলায়, এই বিষয়গুলো যদি চলে আসে, সেটা কিন্তু বাংলার পক্ষে খুব গৌরবের ব্যাপার নয়। এটা আমাদের নেতা নেত্রীদের ভাবতে হবে, সেটা ভাবার বরং বেশি প্রয়োজন, রাদার দ্যান এইটা নিয়ে আলোচনা করা যে কেন প্রশ্ন এলো বা তার উত্তর কিভাবে দেওয়া হয়েছে। প্রশ্ন হয়েছে, উনি উত্তর সুন্দরভাবে দিয়েছেন, কাজে এটা নিয়ে বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে আসল ইস্যুগুলো কি হবে, এবং আমাদের এখানকার নেতা নেত্রীরা কিভাবে সেই প্রবলেমগুলোকে দেখছেন। দীর্ঘদিন ধরে শিল্পায়নে খরা, এই ব্যাপারগুলো কেন বিদেশে গিয়ে আনসার দিতে হচ্ছে, এটাই এই যে আরজিকর নিয়ে যে ঘটনাটা ঘটলো, যে প্রশ্নগুলো করছেন আপনি, যেটা বলছেন গৌরবান্বিত করছে না, এইখানে যখন আমাদের অনেক আলোচনা হয় তখন তো এই আলোচনাটা হয় যে সিবিআইয়ের ব্যর্থতার জন্য আজকে আরজিকর কাণ্ডের ইনভেস্টিগেশনটা এইরকম দায়ী। এই আলোচনাটা কি ওঠা উচিত ছিল মনে হয় আপনার ওখানে? এই আলোচনাটা তো ওঠা উচিত ছিল বলে মনে হয়, আপনি মনে করেন তো? তাহলে যারা ওখানে প্রশ্ন করছিলেন আরজিকর নিয়ে, তারা এটাও বলতে পারতেন দিদি সত্যি সিবিআইয়ের ব্যর্থতার জন্য আজকে আরজিকরের উত্তর যখন আপনি বক্তৃতা করতে যাবেন, আপনি নিউট্রালি করবেন, আপনি যখন প্ল্যান করবেন, প্ল্যাকার্ড লিখে নিয়ে এইভাবে অপমান করব, এইটা যখন করতে যাবেন তখন মানুষ বুঝবে আপনার সদিচ্ছা ছিল। আবার আপনি বলবেন। হ্যাঁ, কে? দেখুন, উনি যে বলছেন সিবিআই ব্যর্থতা, সিবিআই ব্যর্থতা,
পুলিশের ব্যর্থতা, ক্রমাগত 4 দিন ধরে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং যে অবশিষ্ট তথ্য প্রমাণ ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে সিবিআই হাতে। বলেছে ভিডিও রেকর্ডিং নেই, যেগুলো পাওয়া গেছে সেগুলো গ্লিচ রয়েছে। মানে চিন্তা করুন কি কিভাবে হয়েছে। আমার তো এখন খুব সন্দেহ হচ্ছে পাপিয়া যে প্লেস অফ অকারেন্স ওইটা ছিল কিনা, যেভাবে সাজিয়ে রাখা হয়েছিল ঘটনাটা, যেভাবে মৃতদেহটা সাজিয়ে রাখা হয়েছিল। সুতরাং এদের ব্যর্থতা ঢাকতে গিয়ে উনি সিবিআই 4 দিনে একটা লোককে ডিটেক্ট করে একটা প্রমাণ নেই। 4 দিনে একটা লোককে ডিটেক্ট করে একটা প্রমাণ নেই। তো আরজিকর নিয়ে একটু বলার আছে। আপনি লাস্ট দিন শুনেছেন সিবিআই কি প্রমাণ দিয়েছে যে কেস ডায়েরি পেশ করে? বলেছে তো, আমি সব শুনেছি বলেই তো বলছি। হ্যাঁ, অভিযোগ যদি তো 4 একজনই। দিন ধরে, যদি 4 দিন সিবিআই হাতে যা অবশিষ্ট তথ্য আরে 4 দিনের পরে CBI বলেছে। এক সেকেন্ড, এবার চলে আসছে বিষয়, ওই বিষয়টাতে যেগুলো আমরা দেখলাম, ওই গালাগাল পাল্টা গালাগাল। দেখুন বৃক্ষতমার নাম কি ফলে পরিচয়, এই তৃণমূল তাদের পরিচয় দিয়ে দিয়েছে। একটা যুব তৃণমূল নেতা, তার কি ভাষা আমরা শুনলাম। আবার উল্টো দিকে চরণদাও বলছেন যে আমি ঠিক সময় থাকলে, অর্থাৎ তাদের যে স্বর্ণযুগ ছিল বামেদের, সেই সময় থাকলে কি করতো, অর্থাৎ বামেরাও তাদের যে এককালে ঔদ্ধত্য দেখিয়েছে, মার দাঙ্গা লুট, তারা এই রাজ্যে এতগুলো সুচপুর থেকে শুরু করে ভাষা বলেছে আমি কি চুপ করে বসে থাকতাম নাকি? নিশ্চয়ই বলবেন, বসতাম কিন্তু না, যা চুপ করে বলবেন, বসে যা থাকতাম নাকি? বলবেন, এটা বিজেপি বলে তখন গেল আমার কমেন্ট দেখে হাত পড়ে চুপ করে বসে থাকবো? ওই স্কুলে পড়িনি আমরা, ওই স্কুলে আমরা পড়িনি বাবা রেখে দেবেন। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, ওই স্কুলে আমরা পড়িনি। কমেন্ট দেখে হাত পড়লে পয়েন্ট বুঝে দেবো, পরিষ্কার কথা। আমাদের গায়ে হাত পড়লে প্রতিরোধ হবে, সেই কথাটাতে যদি বিজেপি বলে গেল রব বিজেপি সম্প্রদায়ের দল। ধর্ম নিয়ে কথা বলছেন। ধর্ম আর থাকুন না। আরে সেলিম বাবু কবে শুয়োরের মাংস উৎসব করবে, আমাকে আগে সেই ডেটটা বলুন। আরে রামনবমী তো অশান্তি না হলে আপনারা খুশি হবেন? আরে রামনবমী তো অশান্তি না হলে আপনারা খুশি হবেন? খুন আপনারা করবেন, মাংস বার করে খুন আপনারা করেন, মাংস বার করে খুন আপনারা করেন, মাংস বার করে খুন আপনারা করেন, খুনের রাজনীতি করেন আপনারা, খুনের রাজনীতি করেন আপনারা। আরএসএস খুনের রাজনীতি করে, ফ্যাসিস্ট আরএসএস, ফ্যাসিস্ট আরএসএস, ফ্যাসিস্ট আরএসএস, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আরএসএস, ফ্যাসিস্ট আরএসএস, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। আমরা একটু শব্দে লাগাম পড়াই, একেবারে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, একটু শব্দে লাগাম পড়াই। একেবারে আলোচনা আসবো, মহানন্দাদির রিঅ্যাকশন নেব। আমি সবাইকে খাওয়ালাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এখনো পর্যন্ত কেন পথে নামেনি দলের ছাত্র যুব সদস্যরা? প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করলেন কে? তৃণমূলের এই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্তব্যকে সমর্থনও করলেন কুণাল ঘোষ। দেখুন। আরজিকর কাণ্ড থেকে শুরু করে রাজ্য থেকে টাটা বিদায়, হিন্দুত্ব, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়ে এসএফআই ইউকে শাখার এমনই নানা প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে প্রায় ৭,৯৫৭ কিলোমিটার দূরের এই ঘটনার আঁচে এখন তপ্ত বাংলার রাজনীতি। ঘটনার প্রতিবাদে এসএফআই ও বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক তৃণমূল নেতা। পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে দলের ছাত্র যুব সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। আই লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর তার উপর বসে থাকবো, না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? স্পন্টিনিয়াসলি আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে, কলেজে স্কুলে কলেজে ফলেজে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি। আমরা যে ভাবে ট্রেন্ড, রাজনীতিতে যেভাবে ট্রেন্ড, আন্দোলনের মাধ্যমে যখনই কেউ কিছু করেছে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে দলের 4 বারের সাংসদকে পাল্টা খোঁচা দিয়েছেন টিএমসিপি রাজ্য সভাপতি। আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সারা বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি, এটা আমাদের করা উচিত বলে মনে হয়। তিনি তো আর ছাত্র রাজনীতি করেন না বা যুব রাজনীতি করেন না, তখন আমি বলতে পারতাম তার বয়সটা সেটা হলে যে তিনি ছাত্র সভাপতি বা যুব সভাপতি হতে চাইতেন। বর্ষিয়ান সাংসদের মন্তব্যকে সমর্থন করেছেন দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেছেন, আমার তো ধৃষ্টতা নেই যে সেই তার বক্তব্যকে ওপরে আমি কোনো মন্তব্য করতে যাব। আমি বলুন তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা থেকে, তার পর্যবেক্ষণ থেকে বলেছেন, সেটাকে তো অস্বীকার করা যায় না। যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, প্রতিবাদ করেছেন, কাউকে নজরে পড়েনি, কিন্তু কেন পড়েনি সেটা আমার পক্ষে বলা সম্ভব না, বলার এখতিয়ারও আমার নেই। বিজেপি আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে।
ছাত্র এবং যুবর সুতো অধিনায়কের কাছে আছে, তাই মনে হয় ক্যামাক স্ট্রিট থেকে টান পড়েনি, ছাত্র যুব রাস্তায় নামেনি। এখন সর্বাধিনায়িকা এবং অধিনায়কের মধ্যেকার বিষয়ে। কিন্তু দলের ছাত্র যুবদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কি ইঙ্গিত করতে চাইলেন তৃণমূল সাংসদ? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় এই যে কিছু মানুষ প্রতিবাদ করলেন, তার বিরুদ্ধে একই রকমভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের পথে নেমে প্রতিবাদের যে বিষয়টি, সেটি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং এই জায়গা থেকে এটা বলা যায় যে তৃণমূল কংগ্রেস স্বেচ্ছাই হোক কৌশলগতভাবে অথবা সত্যিই একটা কোনো দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বের কারণে এই ঘটনাটি ঘটছে। এবং এখানে প্রশ্ন উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের যারা বক্তব্য রাখলেন তার বিরুদ্ধে প্রতিবাদ না করা, এটার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থক যে গোষ্ঠী, ছাত্র যুব গোষ্ঠী, তারাও কোনো বার্তা দিতে চাইছেন কিনা। সব মিলিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘিরে রাজনীতির আঁচ ক্রমশ তপ্ত হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মণিশঙ্কর দা, মানে বিরোধী দল নয়, একেবারে আপনার দলের সংসদ, আপনার দলের একেবারে ছাত্র যুবদের নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেও, মানে আরজি করের সময়ও একই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মানে এই নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন কেন? এটা তাহলে বারবার তাকে এইভাবে সামনে আনতে হবে? এই যে কল্যাণদা যে কথাগুলো বলেছে এবং সেগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে, এবং যারা বিরোধী দল তারা মানে এটাকে এস্টাবলিশ করতে চাইছে যে মমতাদিকে অপমান করেছে বলে বলা হচ্ছে, কিন্তু ছাত্ররা এখানে প্রতিবাদ সেরকম ভাবে করেনি, এবং এটাকে তুলনা করা হচ্ছে এই জন্য। মণিশঙ্কর দা, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তো, আপনি কি সেটা নিয়ে আপনার দলের সাংসদ? না, এটার মধ্যে কনস্পিরেসি আছে যে ছাত্ররা করেনি কেন না, তিনি মমতাদির লবি নয়, মানে এই যে লবি নিয়ে রাজনীতি করে সেখান থেকে মাইলেজ নিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। কল্যাণদা কেন, আমি বলছি যে কল্যাণদা যেটা বলেছে, শুনেছেন কুণাল ঘোষের কথা। এক সেকেন্ড মণিশঙ্কর দা বলবেন, আপনি বলবেন, একদম আপনাকে অনেকটা বলার সময় দেবো। আমি বলছি কুণাল ঘোষ কি বলেছেন খেয়াল করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন, তার মানে আরো তৃণমূল যারা করেন, তৃণমূলের অন্দরেই প্রশ্ন তুলছেন, তৃণমূল যারা করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন না, তারা পোস্ট করেননি বা তারা কোনো মন্তব্য করেননি, তারা বক্তব্য রাখেননি, তারা প্রতিবাদ করেননি, তাই তো? আমি সেটাই বলতে চাইছি। কল্যাণদার যে বক্তব্যটা, সেটা হচ্ছে দেখুন রাজনীতির যে পরিভাষাটা অনেকটা তো পরিবর্তন হয়েছে। ছাত্র যখন প্রিয়রঞ্জন দাস মুন্সী, সুব্রত মুখার্জি এরা যখন ছাত্র পরিষদ করতো, আমরা যখন করতাম, আজকের ছাত্র পরিষদের বা পুরো রাজনীতিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ফলে কল্যাণদা সেই দিক দিয়ে বলেছে রাজনীতি মানে ছাত্রদের যে আজকের দিনে যেরকম ধরনের মানে ভাষা হওয়া উচিত সেই ধরনের দিক দিয়ে কল্যাণদা বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে দুজনের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, যে মমতাদির এরা মানে পন্থী নয় বলে মানে অভিষেক পন্থী বলে সেভাবে এরা হুঙ্কার জানায়নি, মমতাদির পাশে দাঁড়ায়নি, এইটা বলা হচ্ছে। বিজেপি এটা করতে চাইছে, বলেছে তো সেরকম ব্যাপার চালান। আবার বলুন না, জগন্নাথ বাবু সেই কথাটাই বললেন, যে যতদিন মমতা ব্যানার্জি আছে এরকম কোনো পরিভাষায় কাজ করবে না, কারণ মানুষ বুঝছে কেলোক করেছে মমতা ব্যানার্জি কি বলেছে, তাকে কিরকম ইন্টারাপ্ট করা হয়েছে। এখানে ছাত্ররা এখানে বিক্ষোভ করুক বা না করুক, আপামর জনসাধারণ যারা মমতাদির সঙ্গে আছেন তারা ঠিক বুঝছে যে মমতাদির উপর কি অপমানটা হয়েছে, সেই প্রতিশোধটা 26-এ দেওয়া হবে। আমি এইটুকু বলে রাখতে এক কথায় কেলোর কীর্তি হচ্ছে, আর কিছু বলবো না। একেবারে পরিষ্কার মমতাদের এই লবি, মানে কোথাও গিয়ে একটা লবি নিয়ে রাজনীতি হচ্ছে, সেটা মণিশঙ্কর দা বলতে চাইছেন। কিন্তু একটা এখানে অ্যাড করতেই হবে, তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ছাত্র সংসদ মানে ছাত্র সংগঠনটা করেনি, তাই তিনি জানেন না, আমরা কর্মসূচি করেছি। মানে দ্বন্দ্বটা কিন্তু ভেতরে, মানে এই কোন দল কতটা সুবিধা সেটাও জানা নেই। কেয়াদি নিজেদের মধ্যে একটা সমালোচনা হয়, আপনি বলেছেন, এবার কেয়াদি। দেখুন, কেলগে কেলেঙ্কারি, কেলোর কীর্তি, অনেক কিছু আমরা চারিদিকে এরকম মিম দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে। কিন্তু বিষয়টা হলো এই যে এখানে কে ক্যামাক স্ট্রিট আর কে কালীঘাট সেটার দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। তৃণাঙ্কুর যেটা বললেন বা কল্যাণবাবু যেটা বললেন সেটাও একেবারেই পরস্পর পরিপন্থী। একজন বলছেন যে আরও বেশি করে উগ্র হয়ে এগুলো করা উচিত ছিল, একজন বলছেন না এগুলো উচিত হয়নি বা নরম মনোভাব। বিষয়টা হচ্ছে, আমি বলছি না, এখানে যিনি তৃণমূলের মুখপাত্র রয়েছেন বা প্রতিনিধি রয়েছেন তিনি বলছেন যে না, এখানে কল্যাণবাবু রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। তো কে কিন্তু আমি কখন বললাম যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে? জগন্নাথ বাবু চাইছে, বিজেপি চাইছে। যখন মানুষকে পাচ্ছে না, দলটাকে আড়াআড়ি ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওখান থেকে কিছু ডিভিডেন্ড হবে না। মমতাদির সঙ্গে আমরা আছি, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ আছে, আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনাদের এজেন্ডা এটা বলুন না।
আমাদের এজেন্ডাটা পরিষ্কার, সেকুলারিজম, সংবিধান স্বীকৃত আর্টিকেল 25 কে মান্যতা দেওয়া। আমাদের এজেন্ডাটা হচ্ছে সংবিধানের সেকুলারিজমকে মান্যতা দেওয়া, আর্টিকেল 25 কে 26 কে মান্যতা দেওয়া। আমাদের এজেন্ডাটা এইটা নয় যে আরএসএস, বিজেপি বলবে আরএসএস এর একমত এক সূত্রে আরএসএস এর কথা আমরা চলি না, আবার আরএসএস বিজেপি একসঙ্গে চলে আসবে হিন্দু মুসলিম রাজনীতির বিরুদ্ধে, পলিটিক্যাল মানে কমিউনাল হারমোনির পক্ষে। তৃণমূল কংগ্রেস তাদের মাথায় অনেক অনেক চিন্তা আছে, যেমন বাণিজ্য সম্মেলন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, শিল্পায়ন আনার চেষ্টা করছেন, অন্যান্য অনেক দায়িত্ব তাদের মাথায় আছে। কাজে এইখানে এই যে মমতাপন্থী এবং অভিষেকপন্থী এই যে একটা ভাগাভাগি করার চেষ্টা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর সঙ্গে আমার মনে হয় না রাজ্যবাসী এটা নিয়ে আপনি আবার বলবেন, আপনার সময় মহানন্দাদিকে বলতে দিন। মহানন্দাদির কাছে আপনার নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। মহানন্দাদি, আপনি কোন তৃণমূলের সোশ্যাল সাইটে দেখেছেন এই নিয়ে কোনো মন্তব্য, কোনো প্রতিবাদ? আমি আপনার কাছেই জানতে চাইছি। আমি দেখিনি, আপনি দেখেছেন? সেইভাবে সোশ্যাল সাইটে খুব একটা দেখি না, কিন্তু আমি দেখিনি, মানে খবরের কাগজ বা অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়ার খবরগুলো আমরা দেখি তাতে আমি দেখিনি। কিন্তু তার মানে এই নয় যে মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে কি ফেস করেছেন সেটা নিয়ে তারা চিন্তিত নয়। তৃণমূল কংগ্রেস যতই ডিভিশন করার চেষ্টা হোক, 2026-এর ভোটে এগুলো খুব একটা ম্যাটার করবে না। ম্যাটার যদি অন্য কিছু করে থাকে, আমি মনে করি পশ্চিমবঙ্গবাসী হিসেবে তৃণমূল কংগ্রেসের অনেক বড় দায়িত্ব আছে যে ধর্ম নিরপেক্ষতা যেটা বাঙালির গর্ব সেটাকে এস্টাবলিশ করা। কারণ প্রতিপক্ষ এখানে বিজেপি, তাদের নিজস্ব মতাদর্শ রয়েছে, কিন্তু সেইটাকে কাউন্টার করে উন্নয়নের বার্তা দিয়ে যদি 2026-এর ভোট হতে পারে, তবেই আমি জানবো যথার্থ সেটা অনেক বেশি প্রয়োজন। আমি একটা কথা ভুলে যাব, আপনাদের কাছে একটু চয়নদার কাছে যেতে হবে। চয়নদা, মানে কোথাও গিয়ে কি বামেদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল রাস্তায় না নেমে? রাস্তায় না নেমে দেখুন, এই বার্তা কে দেবে, কি দেবে? বার্তা আমাদের জনগণ দেন, জনগণের বার্তার অপেক্ষায় আমরা থাকি। জনগণের বার্তা আমরা পেয়েছি, আমরা রাস্তায় নামছি। আগামী 20 এপ্রিলের ব্রিগেড নিয়ে আমরা ব্যস্ত, আমরা লড়াই চালাচ্ছি। এই লড়াই যেভাবে চলছে তাতে আমরা কৃষকের ন্যায্য মূল্যের ফসল নিয়ে, আমরা ফসল পাওয়ার নিয়ে আমরা উদ্বিগ্ন, এবং উদ্বিগ্ন হচ্ছে যে কৃষিকে যেভাবে অলাভজনক ডিক্লেয়ার করা হচ্ছে, ক্ষেত মজুরের যেভাবে ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, যেভাবে মজুরের কাজ চলে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা বার্তা পেয়েছি। আমরা সে বার্তা নিয়ে আগামী 20 এপ্রিল ব্রিগেডে যাব। এই যেগুলো আপনারা বলছেন সেগুলো একটা দলের নিজস্ব আভ্যন্তরীণ বিষয়। একজন সিনিয়র পলিটিশিয়ানকে তার ছাত্র সংগঠনের লোক বলছেন উনি যদি ছাত্র নেতা হতে চান বা যুব নেতা হতে চান, সেসব ভেবে দেখুন ইত্যাদি প্রভৃতি। এগুলো ওদের নিজস্ব বিষয়, ওরা নিজেরা বুঝে নেবে। আমার যাদবপুর চত্বরে দেখলাম 2 রকম পোস্টার পড়েছিল, সেসব নিয়ে তো আপনারা হেডলাইন করেছেন। এগুলো আমাদের কাছে আদৌ হেডলাইনের বিষয় বলে মনে হচ্ছে না। আচ্ছা, মণিশঙ্করদা কি বলতে চাইছেন বলবেন? আমি একটা প্রশ্ন বলে দিই, আমি একটা শুধু প্রশ্ন জুড়ে দিই। আমি বলছি, কারুর গ্রিন সিগন্যালের জন্য কি অপেক্ষা করে আছে তৃণমূলের যুবরা? না কি, আমি সেটা আমার ধারণা নেই। সেটা আপনাদের কাছে হয়তো বেশি খবর থাকবে যদি সবকিছু যখন প্রকাশ্যে বলে দেন, ট্রান্সপারেন্সি দেখে এটা বলে দিলে মনে হয় আমরা মনে বুঝতে পারি। আমি যেটা বলছি যে আপনি বলছিলেন না যে এই যে দ্বন্দ্ব লাগানোর যে চেষ্টা করছে তৃণমূলের, কোনো তাতে প্রতিবাদ নেই। আমি বলছি কোনো জিনিস আমি যদি মানুষের উপর ছেড়ে দিই সেটা অনেক বড় প্রতিবাদ। আমি যদি মমতা ব্যানার্জিকে কেউ অপমান করে তাতে যদি আমরা বিক্ষোভ না দেখাই, মানুষের উপর ছেড়ে দিই, সেটা অনেক বেশি প্রতিবাদ করা হবে, মানুষ সেটার প্রতিবাদের জবাবটা দেবে। ফলে প্রতিবাদ না করাটাও কিন্তু একটা প্রতিবাদ। আপনার নজরে তো ছাত্র যুবরা মানে সেভাবেই তো আক্রমণ করছে। না, আক্রমণ করছে এই জন্যই যখন ওরা বলছে, আমি তো পার্টির কথা, এটা তো আমার কথা, ওটা তো পার্টির কথা। আমি আমার কথাটা বলছি যে একজন ছাত্র হয়ে কেলগস কলেজে যখন তাদের অভিভাবিকা, তিনি তো একটা ছাত্র রাজনীতির থেকে এসছে। আমি বলছি যে জায়গাতেই মমতা ব্যানার্জি থাকুক না কেন, তাকে তো হ্যাটস অফ করতে হবে যে ছাত্র রাজনীতির থেকে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। তিনি তো এটা টুকে পাস করার মতো নয়, জনগণের মানে ভোটে তিনি হয়েছে। তাকে কথা বলতে বলতে একটা থামিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেই জায়গাটাতে তারা কর্মসূচি পালন করেছেন। একটা তৃণাঙ্কুর ভট্টাচার্য যদি বলতেই পারে তিনি হয়তো করেছেন, আমরা দেখতে পাইনি বা পেয়েছি কিনা সেটা অন্য জিনিস। আমি বলছি যে তিনি যদি করে থাকেন বা না থাকেন,
সেটা যদি ম্যাটার করে করে না। থাকেন, আচ্ছা। ম্যাটার হচ্ছে হ্যাঁ। যে টিভিতে যে পর্দায় দেখেছে, যে অসভ্যতা এই এসএফআইরা করেছে ওখানে, সেইগুলো আমি এখানে প্রতিবাদ না আমি কি আর করলেও কাছে আসবো? মানুষ মণিশঙ্কর প্রতিবাদ দার একটা কথা আমি নিলাম, মানে এই দ্বন্দ্বের মাঝে সেটা নাকি বিজেপি তৈরি করে দিতে চাইছে, সেটা তো অন্য ইস্যু। সব কথা তো আর এরকম প্রতিবাদ করে বোঝাতে হয় না, মানুষই সব বলে দেয়। তাহলে এত প্রতিবাদ, পাল্টা আক্রমণ, হুঁশিয়ারি কেন মণিশঙ্কর দা? আমি কে আর কাছে আসবো না, আসবো মণিশঙ্কর দা, উত্তর নেব, তারপর কে আর কাছে আসবো, কারণ মণিশঙ্কর দা বিজেপি নষ্ট করছে। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, আমি বারেবারেই বলেছি কালীঘাট বনাম কেমিস্ট্রিতে কি দৈরথ চলছে আমাদের জানার ইচ্ছে নেই, কিন্তু প্রতিবাদের কথা যখন উঠলো পাপি, আমি বলবো এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের প্রতিটি মানুষকে প্রতিবাদ জানানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেখানে গিয়ে একটা লোক হাসিয়েছেন এবং দেশের নাম ডুবিয়েছেন, ব্রিটিশ সাংবাদিক যখন বলছেন যে ব্রিটেনকে ছাপিয়ে ভারতের অর্থনীতি এখন 5 নম্বরে, সেখানে উনি বলছেন আমি বেক টু ডিফার। অর্থাৎ ওনার রাজনীতিটা এত বড়, ওনার কাছে শুধুমাত্র রাজনীতি, উনি ভোট ব্যাংক এবং রাজনীতি ছাড়া দেশের স্বার্থ, দেশের নাম, পশ্চিমবঙ্গকে ছাপিয়ে যে দেশ, সেটা উনি ভুলে গেছেন। সেটার জন্য প্রতিবাদ করা উচিত, সেটার জন্য রাজ্য কেন, দেশের প্রতিটা মানুষের প্রতিবাদ করা উচিত। যেভাবে উনি দেশের নাম বদনাম করেছেন, ভালো হাসিয়েছেন, সেটা আলাদা কথা। এবং মানুষ যখন জিজ্ঞাসা করেছে এইখানে না, আমি বলছি যে ওই যে জায়গাটা, যে ক্লিপিংস এর কথাটা বলছে, পশ্চিমবঙ্গের নেতারা গেছিল, শ্রেয়া পান্ডে, আমি জানি না অক্সফোর্ডে কি পড়াশোনা করেন, শ্রেয়া পান্ডে এরা সব গেছিল। বেশ কি এবারে কি নিতে হবে মণিশঙ্কর দা? আমি বলছি যে একটা দেশের যে 5 নম্বরে না 1 নম্বরে আসবে, অনেকগুলো প্যারামিটারস এর উপর ডিপেন্ড করে। কোন প্যারামিটার? আপনি পুরোটা দেখান। সঙ্গে মমতা ব্যানার্জি বলেছে, আরে আপনার কোনোদিন রাজনীতি হবে না, আপনি রাজনীতিবিদ হতে পারবেন না, কোনোদিনও রাজনীতিবিদ হতে পারবেন না। মানুষ দেখছে, আপনি তো কয়েক কোটি মানুষকে এগুলো শোনাচ্ছেন, তো মানুষ বুঝে যাবে যে কে ঘোষ কিরকম রাজনীতিবিদ হবে। বলছি রাজনীতিবিদ হতে গেলে সেইভাবে হতো।